এটা আচ্ছা, দেখা যাচ্ছে না স্ক্রিনটা? জি স্যার। আচ্ছা, আমাদের এই পাওয়ার স্টেশন কোর্সটা যেটা বললাম, প্রথমেই বললাম যে স্যার এই কোর্সটা আমরা বিকে মেথার বই থেকে পড়বো। চ্যাপ্টার 1, চ্যাপ্টার 2, চ্যাপ্টার 3, চ্যাপ্টার 5, চ্যাপ্টার 6। আচ্ছা, তো চ্যাপ্টার 1, 2 এগুলোতে ছিল বেসিক্যালি যে বিভিন্ন ধরনের পাওয়ার স্টেশন বা পাওয়ার প্ল্যান্ট। যেহেতু আমি তোমাদের বেসিক মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ মাত্র লাস্ট সেমিস্টারে স্টিম পাওয়ার প্ল্যান্ট বা গ্যাস টারবাইন পাওয়ার প্ল্যান্ট এগুলো আমি পড়ায় আসছি যেহেতু, সো আমি চাচ্ছিলাম যে এগুলা দিয়ে শুরু না করে আমরা একটা নতুন টপিক দিয়ে শুরু করি, তারপর এই টপিকটা শেষ হওয়ার পরে তারপর আবার ওটা আমরা আবার পেছনে আবার পড়বো, কারণ কি তার একঘেয়েমি চলে আসবে। তো আমি এর জন্য শুরু করতে যাচ্ছি, প্রথম থেকেই ম্যাথমেটিক্স শুরু করতে যাচ্ছি। এখন এর জন্য কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন তোমাদের জানা দরকার। সো তোমরা যদি কি বলবো, যে যদি কোনো কিছু বুঝতে না পারো বা আমার কথা যদি বুঝতে না পারো, একটু আমার সাথে সাথে জানাবো যে স্যার এটা একটু আরেকবার বলে দেন বা আরেকবার বুঝাই দেন। তো এটা আমরা চ্যাপ্টার 3 পড়তেছি, বিকে মেথড চ্যাপ্টার 3, ভ্যারিয়েবল লোড অন পাওয়ার স্টেশন। আচ্ছা, ভ্যারিয়েবল লোড কথাটার মানে কেউ বলতে পারবে নাকি তোমাদের মধ্যে? ভ্যারিয়েবল কথাটার মানে কি? স্যার যে লোড মানে পরিবর্তন হয়, হ্যাঁ, লোড সবসময় তো একই রকম থাকে না স্যার, চেঞ্জ হয়ে যায়। লোডের মানটা পরিবর্তনশীল, পরিবর্তন হয়। হ্যাঁ, হ্যাঁ। তো লোড বলতে আমরা বেসিক্যালি যেটা বুঝি যে আমাদের বাসাবাড়ি যে বিভিন্ন রকম আমরা কি ব্যবহার করি, ঠিক আছে? লোড বলতে পারছি সে অ্যাপ্লায়েন্স গুলো ব্যবহার করি, ফ্যান লাইট যেটাই হোক আর কি, এরকম যত রকম অ্যাপ্লায়েন্স আছে থেকে শুরু করে সবকিছু কিন্তু আমরা লোড হিসেবে চিন্তা করি। এবং তোমরা সবাই জানো যে স্যার এই সকল লোড গুলাই কিন্তু বিভিন্ন পাওয়ার স্টেশনের সাথে কি কানেক্টেড, তাই না? বিভিন্ন পাওয়ার স্টেশনের সাথে কানেক্টেড, কারণ আমরা যেসব বিদ্যুৎ গুলো নেই আলটিমেটলি এগুলো তো তোমার একটা পাওয়ার স্টেশন। আবার বলে রাখি, পাওয়ার স্টেশন মানে হলো পাওয়ার প্ল্যান্ট, যেখানে বিদ্যুৎ উৎপাদন করা হয়। যেমন হতে পারে স্টিম পাওয়ার প্ল্যান্ট, ঠিক আছে, হতে পারে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট, হতে পারে তোমার হাইড্রো পাওয়ার প্ল্যান্ট, মানে যেটাই হোক পাওয়ার প্ল্যান্টই মানে হলো পাওয়ার স্টেশন, যেখানে বিদ্যুৎ উৎপাদন করা হয়। এখন ভ্যারিয়েবল লোড, পাওয়ার স্টেশনের ভ্যারিয়েবল লোড বলতে যেটা বোঝায় যে সবসময় মনে রাখবা যে এই যে আমরা আমাদের বাসা বাড়ি হোক বা বিভিন্ন ইন্ডাস্ট্রি হোক, যেটাই হোক, সবকিছু কিন্তু তোমার ফিক্সড না, মানে কখন কতটুকু বিদ্যুৎ ব্যবহার করবে এটা কিন্তু ফিক্সড না, তাই না? এটা ভেরিয়েবল। এই কারণে পাওয়ার স্টেশনের লোডটা কিন্তু ভেরিয়েবল বলা আছে। দেখো, দ্য লোড অন এ পাওয়ার স্টেশন ভ্যারিজ ফ্রম টাইম টু টাইম ডিউ টু আনসার্টেন ডিমান্ড অফ দ্য কনজিউমার্স and is known as variable load on the power station। তার মানে হলো যে সময়ের সাথে সাথে কিন্তু এই পাওয়ার বা ডিমান্ডটা কিন্তু পরিবর্তন হয়। যেহেতু আমার মনে চাইলো এখন আমার ঠান্ডা লাগতেছে, আমি ফ্যান ছাড়লাম, আর এক বাসায় মনে হলো যে না বেশি ঠান্ডা, ফ্যান ছাড়লো না, ঠিক আছে। সো একটা মার্কেট এখন বন্ধ আছে, একটা মার্কেট এখন খোলা আছে। So, জিনিসগুলো ভেরিয়েবল, কিন্তু জিনিসগুলো কিন্তু ফিক্সড না। এই জন্য মানে এটা হলো সময়ের সাথে সাথে পরিবর্তন হয়, সময়ের সাথে সাথে পরিবর্তন হয়। এই কারণেই এই বলা হয়েছে যে ভেরিয়েবল লোড অন দা পাওয়ার স্টেশন। এখন এই ভেরিয়েবল লোড হওয়ার কারণে কি কি প্রবলেম হতে পারে, ঠিক আছে? কি কি প্রবলেম হতে পারে আমরা একটু দেখি স্যার। কিছু ইফেক্ট আছে ভেরিয়েবল লোডে। যেমন প্রথমে দেখো লেখা আছে কি, হচ্ছে নিড অফ এডিশনাল ইকুইপমেন্ট। নিড অফ এডিশনাল ইকুইপমেন্ট, যে ভেরিয়েবল লোড যখনই পাওয়ার স্টেশনের লোডটা ভেরিয়েবল হয়, ঠিক আছে, যে পাওয়ার স্টেশন ভেরিয়েবল লোড হয়, তো তখন মনে করো যে মানে এক এক সময় তো এক এক ডিমান্ড থাকে। একটা এই ঘন্টায় হয়তো বা বেশি পরিমাণ বিদ্যুৎ লাগতেছে, পরের ঘন্টায় আবার কম পরিমাণ বিদ্যুৎ লাগতেছে। তো সাপোজ চিন্তা করো যে মনে করো একটা স্টিম পাওয়ার প্ল্যান্ট, একটা স্টিম পাওয়ার প্ল্যান্ট, তোমরা আগেই জানো যে স্যার স্টিম পাওয়ার প্ল্যান্টের কি আমরা কি স্টিম দিয়ে বেসিক্যালি টারবাইন রোটেট করে কি বিদ্যুৎ জেনারেট করি। এখন জি স্যার। তো এখন আমার যদি মনে করো বেশি বিদ্যুৎ প্রয়োজন হয়, তখন কি আমার স্টিমের পরিমাণ বেশি লাগবে, স্বাভাবিক ব্যাপার, স্টিমের পরিমাণ বেশি লাগবে।
তো যদি স্টিমের পরিমাণ বেশি লাগে, ঠিক আছে, তো তখন আমাকে স্টিম বাড়াই দিতে হবে। আবার যখন মনে করো যে আমার ডিমান্ড কমে গেল, ঘন্টাখানেক পর আমার ডিমান্ড কমে গেল, লো ডিমান্ড টাইমে আমি চলে গেলাম, তখন মনে করো যে তোমার স্যার হ্যাঁ, কার বাসার জন্য কথা হচ্ছে, মানে একটু নয়েজ শোনা যাচ্ছে। স্যার আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো? স্যার ভালো আছেন? জি স্যার হ্যাঁ, ভালো এই আছেন তো আপনি? এই তো আদিল যেটা ভাই, বলতে পরিবারের বল। নতুন সদস্য যুক্ত হইলে তো একটু কথা হয়। কার পরিবারে যে হয়েছে তা তো জানি না। স্যারের পরিবারে। না না ও আচ্ছা, সরি স্যার। আমি হচ্ছে অন্য কোনো বাসায়। না, আমার বাসাতেই ওই সকালবেলা আব্বা মা সবাই ওরা গল্প করতেছে, পরে গেটটা লাগাই দিলাম। আচ্ছা, আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। যেটা বলতেছিলাম যে তোমার মনে করো যে আমরা চিন্তা করছিলাম কি একটা স্টিম পাওয়ার প্ল্যান্ট, তো স্টিম পাওয়ার প্ল্যান্টের মনে করো যে আমার এখন ডিমান্ড বেড়ে গেছে, তখন কেমন অতিরিক্ত স্টিম লাগবে। বা যখন আমার ডিমান্ড কমে গেল, ঠিক আছে, তখন কি স্টিমের ফ্লোটাকে আমার কমাই দিতে হবে। তাহলে এই যে একটা তোমার ডিমান্ডের সাথে র ম্যাটেরিয়ালের যে তোমার এই অ্যাডজাস্টমেন্ট, এটার জন্য কিন্তু আমার এডিশনাল ইকুইপমেন্ট লাগবে। এই জন্য বলছে দেখো যে in order to produce variable power, the supply of this material will be required to be varied correspondingly. তার মানে হলো যে ভ্যারিয়েবল পাওয়ার, যখন আমার ডিমান্ড বেশি আছে তখন ডিমান্ড বাড়াইতে হবে, পাওয়ার বাড়াইতে হবে। যখন আমার ডিমান্ড কম আছে তখন কি আমার ইলেকট্রিসিটি কমাইতে হবে বা উৎপাদন কমাইতে হবে। তো এই যে পরিবর্তনটা, এই ভ্যারিয়েবল মানে পরিবর্তনটা বা এই ভ্যারিয়েবল রিকোয়ারমেন্টকে মিট করার জন্য আমার কি কিছু এডিশনাল ইকুইপমেন্টস লাগবে, বুঝছো? এই কারণে বলছে যে ফর ইনস্ট্যান্ট, ইফ দ্য পাওয়ার ডিমান্ড অন দ্য প্ল্যান্ট ইনক্রিজেস, it must be followed by increased flow of coal, air and water to the boiler in order to meet the increased demand. যেটা আমি বললাম যে যদি মনে করো পাওয়ার প্ল্যান্টের ডিমান্ড বেড়ে যায় বা পাওয়ারের ডিমান্ড বেড়ে যায়, তো এই ডিমান্ডকে মিট করার জন্য বা এই ডিমান্ডকে তোমার মেকআপ করার জন্য কি তখন আমার স্টিম ফ্লো বাড়াই দিতে হবে। এখন স্টিম ফ্লো যদি আমি বাড়াইতে চাই, তোমরা জানো যে আমরা কিভাবে স্টিম তৈরি করি বয়লার থেকে, এবং বয়লারে কি হট ফ্লো গ্যাস ফ্লো করে। তো তখন আমার হট ফ্লো গ্যাসের পরিমাণ বাড়িয়ে দিতে হবে, এবং যাতে বয়লারে স্টিমের পরিমাণ কি বেশি থাকে। এই জন্য বলছে যে therefore additional equipments has to be installed to accomplish this job. তো এটা একটা বড় ইফেক্ট যে যদি স্যার আমার ফিক্সড থাকতো, ডিমান্ডটা যদি আমার ফিক্সড থাকতো যে স্যার সবসময় একই রকম, তাহলে আমার অলওয়েজ একই টাইপের অ্যামাউন্ট অফ স্টিম করলেই হইতো। কিন্তু যেহেতু স্যার এখন আমাদের নর্মালি বাস্তবিক ক্ষেত্রে পাওয়ার প্ল্যান্টের ডিমান্ড কিন্তু তোমার ভ্যারিয়েবল, ঠিক আছে, ভ্যারিয়েবল, এই কারণেই এই এডিশনাল ইকুইপমেন্ট গুলো প্রয়োজন হয়। আচ্ছা, আরেকটা ইফেক্ট আছে, সেটা হলো তোমার ইনক্রিজ ইন প্রোডাকশন কস্ট। স্যার প্রোডাকশন কস্টটা বেড়ে যায় কিরকম? বলছে ভ্যারিয়েবল লোড অন দ্য পাওয়ার অন দ্য প্ল্যান্ট ইনক্রিজেস দ্য কস্ট অফ দ্য প্রোডাকশন অফ ইলেকট্রিক্যাল এনার্জি। এখন এইটা বোঝানোর জন্য যে স্যার ভ্যারিয়েবল লোডটা একটা পাওয়ার প্ল্যান্টের প্রোডাকশন কস্ট বাড়ায় দেয়, এটা বোঝানোর জন্য তারা একটা অল্টারনেটর, তোমরা জানো অল্টারনেটর মানে কি? জেনারেটর বেসিক্যালি। অল্টারনেটর মানে জানো তো? স্যার এসি জেনারেটর। জি স্যার। Alternator operates at maximum efficiency near its rated capacity. ঠিক আছে, যে অল্টারনেটরটা বা একটা জেনারেটর, ঠিক আছে, ম্যাক্সিমাম ইফিসিয়েন্সিতে কাজ করে যখন এটা রেটেড ক্যাপাসিটিতে রান করা হয়। কিরকম? স্যার মনে করো একটা অল্টারনেটর বা একটা জেনারেটরের ক্যাপাসিটি হলো 50 মেগাওয়াট। তুমি যদি 50 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে চাও, তখন এটা ম্যাক্সিমাম ইফিসিয়েন্সি দিবে। যদি তোমার ডিমান্ড 25 মেগাওয়াট হয় এখন, তো তুমি ওই জেনারেটর দিয়ে যদি তুমি 25 মেগাওয়াট বিদ্যুৎ জেনারেট করো, তাহলে তার এফিসিয়েন্সিটা কমে যাবে। মানে মূল কথা হলো যে স্যার অল্টারনেটর বা যেকোনো জেনারেটর এফিসিয়েন্সিটা ম্যাক্সিমাম হয় কখন? যখন এটা রেটেড ক্যাপাসিটি বা ফুল ক্যাপাসিটিতে এটা রান করে। এখন এই ক্ষেত্রে যেটা বলছে যে যদি তুমি মনে করো 50 মেগাওয়াটের জন্য
একটা সিঙ্গেল জেনারেটর ব্যবহার করো, তো সেই ক্ষেত্রে যখন 50 মেগাওয়াটে তুমি এটাকে রান করছো, তখন তুমি তুমি ম্যাক্সিমাম এফিসিয়েন্সি পাচ্ছ। কিন্তু যেহেতু আমাদের লোডটা ভেরিয়েবল, সেই ক্ষেত্রে এফিসিয়েন্সিটা কিন্তু যখন আমাদের পাওয়ারের ডিমান্ড কমে যাবে, মনে করো 20 মেগাওয়াট হয়ে গেল বা 15 মেগাওয়াট হয়ে গেল, সেই ক্ষেত্রে কিন্তু এটার এফিসিয়েন্সি কিন্তু পুর হয়ে যাবে, পুর এফিসিয়েন্সি থাকবে। তো অ্যাকচুয়ালি কি করা হয় যে স্যার 50 মেগাওয়াট, আমি জাস্ট উদাহরণ হিসেবে বলতেছি যে 50 মেগাওয়াটের ক্ষেত্রে আমরা কিছু নাম্বার অফ অল্টারনেটরস ব্যবহার করব। নাম্বার অফ অল্টারনেটরস কিরকম, যেমন করো 10 মেগাওয়াট করে 5টা জেনারেটর আমরা ব্যবহার করব। এখন যখন 50 মেগাওয়াট দরকার হবে, তখন 5টাই চলবে এবং প্রত্যেকটাই তার 10 মেগাওয়াট ফুল ক্যাপাসিটিতে চলবে, এবং প্রত্যেকটা যখন ফুল ক্যাপাসিটিতে চলবে তাদের এফিসিয়েন্সি কি ম্যাক্সিমাম থাকবে। আবার মনে করো এখন আমার 30 মেগাওয়াট ডিমান্ড, তখন কি আমি 2টা ইউনিট বন্ধ করে দিব, 2টা জেনারেশন ইউনিট বন্ধ করে দিব, তখন আমাদের 3টা চলবে। এখন 3টা চলে কি 3টাও কিন্তু তার ফুল ক্যাপাসিটিতে চলবে, 10 মেগাওয়াট করে তার ফুল ক্যাপাসিটিতে চলবে, এবং ওই 3টার কিন্তু আমি ম্যাক্সিমাম এফিসিয়েন্সিটা কি পাবো। তো আলটিমেটলি যদি আমি একটার ব্যবহার করতাম, যখন 30 মেগাওয়াট আমার প্রয়োজন হতো, তখন কি 50 থেকে যখন 30-এ নেমে যাব, তখন অটোমেটিক্যালি কি এফিসিয়েন্সিটা কমে যাবে। কিন্তু যেহেতু আমি অ্যাকচুয়ালি অল্টারনেটরের সংখ্যা বাড়াই দিলাম, নাম্বার অফ অল্টারনেটরস এর সংখ্যা বাড়াই দিলাম, তখন কি করলাম, যখন আমার ডিমান্ড কমেও গেল, তারপরেও কিন্তু বেসিক্যালি আমার তোমার ওই ওই অনুযায়ী আমি ততগুলো ইউনিট চালু করব, এবং ততগুলো ইউনিট কি তার ফুল ক্যাপাসিটিতে চললে কি হবে, আমার এফিসিয়েন্সিটা আমি বেটার পাবো। এখন এই যে এইভাবে নাম্বার অফ ইউনিট যখন আমি বাড়াই দিব, যে তোমরা জানো যে এক একটা ইউনিটস কিন্তু সেট আপ করতে কিন্তু অনেক কস্ট বাড়ে। তো ওভারঅল কি হবে, ওভারঅল আমার প্রোডাকশন কস্ট পার কিলোওয়াট, তোমরা জানো কি যে এনার্জির একক কি, তোমরা কেউ বলতে পারবা? স্যার কিলোওয়াট আওয়ার। পাওয়ারের একটা জিনিস মনে রাখবা যে পাওয়ারের একক হলো কিলোওয়াট, জি স্যার। ওয়াট বা কিলোওয়াট যেটাই বলো না কেন, আর এনার্জি একক হলো কিলোওয়াট আওয়ার। তার মানে আর পাওয়ার সময়টা দিয়ে গুণ। জি স্যার। জি স্যার, সময় সময় গুণ করি, তাহলে কি আমরা পাবো এনার্জির একক। এবং তোমরা সবাই জানো যে আমাদের ইলেকট্রিক্যাল এনার্জির একক কি কিলোওয়াট আওয়ার। 1 কিলোওয়াট আওয়ার ইকুয়ালস টু কি 1 ইউনিট বিদ্যুৎ, এটা জানো না? জি স্যার। 1 ইউনিট বিদ্যুৎ ইকুয়ালস টু কি 1 কিলোওয়াট আওয়ার। তার মানে হলো যে যে 1000 ওয়াট, সাপোজ একটা 1000 ওয়াটের একটা তোমার ওয়াশিং মেশিন আছে, এটা যদি 1 ঘন্টা চলে, তাহলে তার বিদ্যুৎ কনজাম্পশন কত হবে 1 ওয়ান ইউনিট। ইউনিট। কিলো। তো এইভাবে কিন্তু তোমরা ইজিলি কিন্তু বাসাবাড়ির যে কোনো অ্যাপ্লায়েন্সের কিন্তু তোমরা কতটুকু বিদ্যুৎ বিল আসবে বা কতটুকু বিদ্যুৎ বিল আমরা রাখতে চাচ্ছি, এটা কিন্তু তোমরা ক্যালকুলেট করতে পারো। ঠিক আছে, যেমন আমি আমার বাসায় সাপোজ একটা ওয়াশিং মেশিন কিনবো, তো এখন বিদ্যুৎ বিল কিরকম আসবে, তো সবার আগে আমরা চিন্তা করি কি যেহেতু বিদ্যুৎ বিল কিরকম আসবে, তো তুমি ইজিলি কি করবা, সবার আগে দেখবা যে ওই যে কোনো অ্যাপ্লায়েন্স, ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্স কেনার সময় তার একটা পাওয়ার রেটিং দেওয়া থাকবে, 200 ওয়াট, 300 ওয়াট, 500 ওয়াট, সবার আগে দেখবা। তো ওইটার সাথে কয় ঘন্টা তুমি চালাচ্ছ, সাপোজ আমি 200 ওয়াটের একটা নিলাম, একটা মনে করো যে ফ্যান নিলাম, 200 ওয়াটের একটা ফ্যান। তো এই 200 ওয়াটের ফ্যান যদি 5 ঘন্টা চলে, এটার সাথে, তাহলে কি হবে 1 ইউনিট বিদ্যুৎ হবে, মানে 5 ইন্টু 200, তার মানে কি 1000 ওয়াট, আর ওটার সাথে আওয়ার। তো এইভাবে হলো তোমরা ইজিলি ক্যালকুলেট করে ফেলতে পারবে যে কতটুকু বিদ্যুৎ বিল আসে। বা ইভেন তোমাদের বাসা বাড়িতে যদি কারো এসি থাকে বা কারো যদি ফ্রিজ থাকে বা মানে এইরকম ভাবে তোমরা ইজিলি ক্যালকুলেট করতে পারবে যে এনার্জি কনজাম্পশন কতটুকু হচ্ছে। তো এই দুইটা একটা বড় প্রবলেম, যেহেতু আমাদের ভেরিয়েবল লোড আমাদের পাওয়ার স্টেশনে। তো একটা পাওয়ার স্টেশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হলো লোড কার্ভ। ঠিক আছে, কারণ কি এই লোডটা যেহেতু ভেরিয়েবল, ঠিক আছে, এই লোডটা যেহেতু ভেরিয়েবল, সো তোমরা বুঝতেই পারছো যে স্যার লোড বলো বা ডিমান্ড বলো, ঠিক আছে, এগুলো কিন্তু ফিক্সড না, মানে নির্দিষ্ট সময় কি ফিক্সড না। তো এটার একটা বড় প্যারামিটার বলতে পারো, সেটা হলো লোড কার্ভ।
লোড কার্ভ কি? স্যার লোড কার্ভ আসলে যে লোডের অবস্থা, যে কখন কতটুকু ডিমান্ড, সেই লোডের অবস্থা। যেমন মনে করো যে তোমরা জানো যে আমাদের সারাদিনে একটা পাওয়ার স্টেশনের কিন্তু যেসব কনজিউমার্স বা কাস্টমার্স তার সাথে কানেক্টেড, ঠিক আছে? তো সবার ডিমান্ড কিন্তু সবসময় এক থাকে না, বা সকল সময়ও কিন্তু ডিমান্ড এক থাকে না। কিরকম? মনে করো যেমন দেখো, আমরা জানি যে রাত্রেবেলা আমরা সবাই ঘুমাই, তো তখন কারোই লাইট এগুলোর প্রয়োজন হয় না, শুধু ফ্যান চলে, বা শীতকালে তো ফ্যানও চলে না। সকালবেলা, ঠিক আছে, সকালবেলা হয়তো একটু ডিমান্ড বাড়তে পারে, তারপর অফিসে আরো একটু ডিমান্ড বাড়ে, তারপর আবার দুপুর দিকে একটু ডিমান্ড কমে যায়, বিকাল সন্ধ্যার দিকে ডিমান্ড বেড়ে যায়, আবার যত আস্তে আস্তে রাতের দিকে যায় তত কি ডিমান্ড কমতে থাকে। এর মানে হলো যে স্যার লোডের যে ডিমান্ডটা, এটা কিন্তু ফিক্সড না, সময়ের সাথে সাথে কি পরিবর্তন হয়। এর জন্য এই ভ্যালু গুলাকে, সাপোজ মনে করো প্রতি ঘন্টায় পাওয়ার স্টেশন কি করে, প্রতি ঘন্টায় বা হাফ এন আওয়ার, প্রতি 30 মিনিট পর পর একটা করে ডেটা নেয়, যে বর্তমানে আমার এখন তোমার চাহিদা কতটুকু আছে। মনে করো যে দুপুর 2টার দিকে দেখলো যে তোমার 3 মেগাওয়াট, দুপুর 4টার দিকে দেখলো 4 মেগাওয়াট, 5টার দিকে দেখলো 6 মেগাওয়াট, ঠিক আছে, সন্ধ্যার দিকে দেখলো 8 মেগাওয়াট। তো এই যে প্রত্যেকটা 30 মিনিট অন্তর অন্তর বা 1 ঘন্টা অন্তর অন্তর যে ডাটাগুলো নেয়, যদি সারাদিনের এই ডাটাগুলোকে সে যদি একটা গ্রাফিক্যালি প্লট করে, সারাদিনের ডাটাগুলোকে সে যদি একটা গ্রাফিক্যালি প্লট করে, তাহলে সেটাই হবে কি, একটা ডেইলি লোড কার্ভ। আমি বুঝতে পারছি যে বলছে যে দ্য কার্ভ শোয়িং দ্য ভেরিয়েশন অফ লোড অন দ্য পাওয়ার স্টেশন উইথ রেসপেক্ট টু টাইম। যে গ্রাফটা বা যে লাইনটা সারা দিনের হতে পারে, সারাদিন বা মাসেরও হতে পারে, বা যে গ্রাফটা অ্যাকচুয়ালি একটা পাওয়ার স্টেশনের ভ্যারিয়েবল লোড শো করে, যে লোডটা যে ভ্যারিয়েবল এটা শো করে উইথ রেসপেক্ট টু টাইম, সময়ের সাপেক্ষে। সময়ের সাপেক্ষে যে লোডের পরিবর্তন, যে গ্রাফটা দেখে বোঝা যায়, সেটাই হলো বেসিক্যালি লোড কার্ভ। লোড কার্ভের এক্স এক্সিসে থাকবে সময়, এবং ওয়াই এক্সিসে থাকবে তোমার আচ্ছা, কারো মনে মেসেঞ্জারে, আমার না তো, অন্য কারো নাকি? না আমার না। আচ্ছা জি স্যার, আমার আচ্ছা, তো লোড কার্ভের এক্স এক্সিসে থাকবে হলো তোমার সময়, ঠিক আছে, তোমার রাত কয়টা থেকে কয়টা বা 12টা, যেহেতু আমরা জানি 24 ঘন্টায় একদিনকে ডেইলি লোড কার্ভ। আর লোড কার্ভের ওয়াই এক্সিসে থাকবে হলো লোড, যে কত মেগাওয়াট হোক বা মেগাওয়াট হোক বা ওয়াট হোক বা যেটাই হোক, লোডের অ্যামাউন্ট। তো আশা করি তোমরা বুঝতে পারছো। এখন এই লোড কার্ভ হতে পারে তোমার ডেইলি, হতে পারে তোমার মান্থলিও বোঝা যেতে পারে, হতে পারে তোমার ইয়ারলি লোড কার্ভ, এটাও হতে পারে। এখন ইয়ারলি বা মান্থলি কিভাবে বের করব? এটা হতে পারে যে তোমার মনে করো একটা মাসের, মনে করো দুপুর 12টায়, পুরা মাসের দুপুর 12টার যে ডাটাটা, সেটাকে আমি যোগ করে অ্যাভারেজ নিব। আমি বুঝাতে পারছি যে একটা মাসের দুপুর 12টার ডাটা, যতগুলো আমি 30টা ডাটা পাইছি, এই 30টা ডাটাকে আমি যোগ করে 30 দিয়ে ভাগ দিয়ে যেটা পাবো সেটা অ্যাভারেজ মান্থলি লোড ডাটাটা। তো এরকম প্রত্যেকটা পয়েন্টের জন্য আমি যে অ্যাভারেজ মান্থলি ডাটা পাবো, ঠিক আছে, ওই অ্যাভারেজ মান্থলি ডাটাকে যদি আমি একটা গ্রাফিক্যালি বসাই, তাহলে আমি পাবো কি মান্থলি লোড কার্ভ। সিমিলারলি তোমার ইভেন ইয়ারলি লোড কার্ভ বের করা যায়, যে ইয়ারলি সারা বছর ধরে আমার পাওয়ার স্টেশনে ডিমান্ডটা কেমন ছিল, ঠিক আছে, এইটাও কিন্তু ইজিলি বের করা যায়, বিকজ অফ প্রত্যেকটা বছরের প্রত্যেক দিনের ডাটাটাকে অ্যাভারেজ করে। এখন হাতে কলমে করা হয় না, এগুলো সফটওয়্যার বেসিসে করা হয়, কারণ এগুলো সবই জানো তোমরা, আমাদের পাওয়ার স্টেশনের ম্যাক্সিমাম এইগুলো কিন্তু অটোমেশনে চলে গেছে। সো এই ডাটাগুলো ইজিলি সফটওয়্যারে চলে আসে, সফটওয়্যার এক্সেল থেকে ইজিলি ডাটাগুলো তোমার কি এক্সট্রাক্ট করে ফেলা যায়। তো এইভাবে বেসিক্যালি লোড কার্ভ বের করা হয়, বা লোড কার্ভ গুলাকে অ্যাকচুয়ালি প্লট করা হয়। এখন কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন তোমাদের জানতে হবে, যে স্যার লোড কার্ভ আমাদের কি দেখায়। যে কাকে প্রশ্ন করবো, দেখি কে আছে আমাদের সাথে, কে আছে আমাদের সাথে? আলামিন আছে, আলামিন আছে। আলামিন, তোমার অবজারভেশন কি এই গ্রাফটা যদি তোমাকে দেওয়া হয়, ঠিক আছে, এটা বলা আছে ডেইলি লোড কার্ভ, তো এইখান থেকে তুমি কি বলতে পারো, কোন অবজারভেশন?
আলামিন, কেউ? স্যার সময়ের সাথে যে লোড পরিবর্তন হয় এটা বোঝা যাচ্ছে স্যার। আর 2 কিছু? ঘন্টা পর পর, 2 ঘন্টা পর পর। না ওটা ঠিক আছে, আর স্যার কিছু? লোডের পরিবর্তনটা আমরা এখান থেকে একটা হয়তো স্যার বার্ষিক এখানে মাসিক বোঝা যাচ্ছে যে স্যার আমাদের সন্ধ্যা 6টায় 24 ঘন্টা স্যার, 24 ঘন্টার লোড। হুম, বলো বা কে যেন আচ্ছা, বলতে যাচ্ছিল, বলো বলো। স্যার এটা হচ্ছে মধ্যরাত থেকে 12টা পর্যন্ত, হুম সরি মধ্যরাত থেকে আবার মধ্যরাত পর্যন্ত, তারপরে টোটাল 24 ঘন্টাই দেওয়া আছে এখানে হুম, 24 সারাদিনে। ঘন্টাতে আছে এবং এটা সারাদিন। হচ্ছে 10টা থেকে 12টা এর ভিতরে হচ্ছে একটু কম, কিংবা মধ্যরাতের দিকে একদম কম, এবং সন্ধ্যা 6টার দিকে ম্যাক্সিমাম লেভেলে চলে লোড গুলা। আচ্ছা, দেখ চিরঞ্জিত একটা জিনিস শেষে ধরতে পারছে, আগে যে কথাগুলো বলছে এগুলা গ্রাফিক্যাল কথাবার্তা ঠিক আছে, স্যার ম্যাক্সিমাম একটা লোড কার্ভের যে ম্যাক্সিমাম হাইয়েস্ট পয়েন্টটা, এইটাই তো তার ম্যাক্সিমাম ডিমান্ড, তাই না? যে স্যার এই হাইয়েস্ট পয়েন্টটা দেখে আমরা বুঝতে পারতেছি যে স্যার এই যে পাওয়ার স্টেশনে এর সাথে যে সবাই কানেক্টেড আছে, এই পাওয়ার স্টেশনের হাইয়েস্ট পয়েন্টটাই হলো বেসিক্যালি কি ম্যাক্সিমাম ডিমান্ড। এটা মাথায় রাখবে, ম্যাক্সিমাম ডিমান্ড, সর্বোচ্চ ডিমান্ড। এর বেশি কিন্তু আর দরকার হয় না। দেখো এই সময় কিন্তু এর থেকে কম হয়, অন্যান্য সময় এর থেকে কম হয়, কিন্তু যখনই 6টা বা 6:30 বা 7টার দিকে সময় হয়, এই সময়টা যে ডিমান্ডটা প্রয়োজন হয় 6 মেগাওয়াট বা 6 মেগাওয়াট সামথিং লাইক এরকম, এইটাই হলো ওই পাওয়ার স্টেশনের কি ম্যাক্সিমাম ডিমান্ড। সো ইনফরমেশনটা হলো এরকম যে একটা লোড কার্ভের হাইয়েস্ট পয়েন্টটা হলো কি ওই পাওয়ার স্টেশনের ম্যাক্সিমাম ডিমান্ড। আরো কিছু ইনফরমেশন এখান থেকে গ্যাদার করা যায়, কিরকম যে মনে করো এই পাওয়ার স্টেশনের হাইয়েস্ট বা ম্যাক্সিমাম ডিমান্ড এই পয়েন্ট বুঝলাম, সেটা 6 মেগাওয়াট। এখন আমি এই পাওয়ার স্টেশনের ক্যাপাসিটি করলাম, মানে ক্যাপাসিটি বলতে যে কতটুকু বিদ্যুৎ জেনারেট করতে পারে, এটার ক্যাপাসিটি করলাম 4 মেগাওয়াট। এটার ইফেক্ট কি হবে বলতে পারবা কেউ? স্যার কি প্রশ্নটা কি স্যার? আমরা জানি যে যেই এলাকাটা বা যেই জোনের সাথে এই পাওয়ার স্টেশন কানেক্টেড, সন্ধ্যা 6টার দিকে এসে তার ডিমান্ড ম্যাক্সিমাম ডিমান্ড 6 মেগাওয়াট হয়ে যায়, ঠিক আছে? এখন তুমি একটা পাওয়ার স্টেশন তুমি এখানে বিল্ড আপ করবা, তুমি তার ক্যাপাসিটি দিলা 4 মেগাওয়াট, ঠিক আছে? তাহলে কি ঘটনাটা ঘটবে? তাহলে স্যার ওই সময়টা তো আমার আলাদা কোনো জেনারেটর অ্যাড করতে হবে, আদারওয়াইজ আমি ওই ডিমান্ডটা করতে হবে, মিট আপ মানে করতে পারবো না, ফুলফিল তাই না? করতে পারবো না। কভার তাহলে করা কি যাবে, করতে হবে আমাকে? কভার করা যাবে না। একটা কোন একটা রিজিয়ন অফ রেখে হ্যাঁ, লোডশেডিং দিয়ে অন্য একটা রিজিয়নে এই চালাইতে যেটা বলতে চাচ্ছিলাম যে স্যার ওই 4 মেগাওয়াট ক্যাপাসিটি যখনই উপরে আমার ডিমান্ড চলে যাবে, তখনই কিন্তু আমার কি করতে হবে, তখনই কিন্তু আমার লোডশেডিং করতে হবে, তাই না? আমাদের দেখো তোমরা যদি যেহেতু তোমরা আমাদের সমসাময়িক সময়েরই, আজ থেকে তোমাদের একবারে ছাত্র জীবনের শুরুর কথা চিন্তা করো, হ্যারিকেন কেউ দেখছো তোমরা? জি স্যার, আমরা তো হ্যারিকেনে দেখা পাবো। আর আমি কিন্তু প্রচুর হ্যারিকেনে পড়াশোনা করছি, প্রচুর, মানে এক সময় মানে হ্যারিকেনই ছিল মেন ভরসা। তো চিন্তা করে দেখো আজ থেকে প্রায় 15 বছর বা 16-17 বছর আগের পড়াশোনার কথা চিন্তা করে দেখো, কি পরিমাণ লোডশেডিং হইতো, চিন্তা করে দেখছো? তোমরা পাইছো লোডশেডিং গুলা? আমরা কিন্তু প্রচুর পাইছি লোডশেডিং, যে রাত হইলে হ্যাঁ সন্ধ্যা হইলে দেখবে কারেন্ট চলে যেত, ঠিক আছে? সন্ধ্যা হইলে কারেন্ট চলে যেত। তো ওই সময় কি হতো, ওই সময় হলো যে স্যার আমাদের আমাদের ন্যাশনাল গ্রিডের যে অবস্থা বা আমাদের বিদ্যুৎ উৎপাদন কিন্তু অনেক কম ছিল, অনেক কম ছিল। এই কারণে কি যে যখনই সন্ধ্যা হইতো তখনই ডিমান্ড গুলো বেড়ে যেত, তখনই কিন্তু কি বিভিন্ন জোন ওয়াইজ লোডশেডিং করা লাগতো, কারণ আমাদের ক্যাপাসিটি অনুযায়ী আমাদের ডিমান্ড অনেক বেশি বা বেড়ে যাচ্ছে। কিন্তু এখন খেয়াল করে দেখবা এখন কিন্তু আমাদের দেশে লোডশেডিং কমে গেছে, তোমরা পাও দেখবা খুব কম লোডশেডিং হয় না, কারণ কি? ক্যাপাসিটি স্যার বাড়াইছে স্যার সব জায়গায়। এখন স্যার 23,777 মেগাওয়াট ইলেকট্রিসিটি উৎপন্ন হয়। এখন আমাদের ঠিক আছে বিদ্যুৎ উৎপাদন কিন্তু অনেক বেড়ে গেছে, যেটা বললো 23,777 মেগাওয়াট, একেবারে রিসেন্ট তথ্য, ঠিক আছে? বিদ্যুৎ বিভাগের একেবারে রিসেন্ট তথ্য 23,777 মেগাওয়াট আমাদের ক্যাপাসিটি।
তো ওইটাই বললাম যে স্যার যখনই আমাদের ক্যাপাসিটি আর উপরে ডিমান্ড চলে যাবে তখন কিন্তু লোডশেডিং এর আবির্ভাব হবে। আমার ও কথার উদ্দেশ্য ছিল স্যার আমি যদি 4 মেগাওয়াট ক্যাপাসিটি দেই পাওয়ার প্ল্যান্টের, তাহলে আমাকে লোডশেডিং করতে হবে। তাহলে মিনিমাম কতটুকু দেওয়া লাগবে যাতে স্যার আমার লোডশেডিং না হয়? দেখবা যে এই যে ম্যাক্সিমাম ডিমান্ডের সমান অ্যাটলিস্ট আমার প্ল্যান্টের কি ক্যাপাসিটি হইতে হবে, তাই না? তাইলে না আমি পুরা ওই জোনের চাহিদাটা মিট আপ করতে পারবো থ্রু আউট দ্য অল টাইম। এই টাইমগুলোতে তো পারবোই, আমার ক্রিটিক্যাল টাইম তো পিক আওয়ারে বা ম্যাক্সিমাম ডিমান্ডে, ঠিক আছে? তো এই টাইমেও আমি মেক আপ করতে পারবো। তো একটা জিনিস মাথায় রাখবা স্যার, হাইয়েস্ট পয়েন্ট মানে ম্যাক্সিমাম ডিমান্ড, আরেকটা হলো স্যার হাইয়েস্ট পয়েন্ট বা ম্যাক্সিমাম ডিমান্ড ইকুয়ালস টু মিনিমাম ক্যাপাসিটি। একটা পাওয়ার প্ল্যান্টের মিনিমাম প্ল্যান্ট ক্যাপাসিটি মানে অতটুকু আমার লাগবেই, তা না হলে আমার লোডশেডিং এর কাতারে পড়ে যেতে হবে। তাহলে স্যার প্ল্যান্টের একটা পাওয়ার প্ল্যান্ট বলো বা পাওয়ার স্টেশন বলো, এটার ক্যাপাসিটি কিরকম হওয়া উচিত? স্যার প্রথমে আমাকে চিন্তা করতে হবে যে স্যার মিনিমাম বা ম্যাক্সিমাম ডিমান্ডটা যাতে মিট আপ করতে পারে, এটা তার মিনিমাম ক্যাপাসিটি হওয়া উচিত। কিন্তু এইটাই ফাইনালি হওয়া উচিত না, কিছুটা রিজার্ভ ক্যাপাসিটি রাখা উচিত। এই কনসেপ্ট থেকে আসছে বেসিক্যালি রিজার্ভ ক্যাপাসিটি। কারণ আমরা জানি দৈনিক প্রতিদিন কিন্তু আমাদের ফিউচার এক্সপ্যানশন হচ্ছে, অনেকে লোড বাড়তেছে, অনেকের বাসায় দেখবেন নতুন নতুন লোড আসতেছে। আগে আগে টিভি ছিল না, এখন টিভি আসতেছে। কারো বাসায় ফ্রিজ ছিল না, ফ্রিজ আসতেছে, ভবিষ্যতে আসবে। তো এই জন্য একটা ফিউচার পার্সপেক্টিভ চিন্তা করে এখন লোড কমার চিন্তা ভাবনা তো নেই, উপরন্তু লোড বাড়বে, লোড বাড়বে, লোড বাড়বে। এটাই বলতে যাচ্ছি যে আস্তে আস্তে এর জন্য একটা সেফটি ফ্যাক্টর ধরে তারপর একটা পাওয়ার প্ল্যান্ট স্টেবল করা হয়। আমি কথাগুলো বলতেছি এই কারণে যে যেহেতু আমাদের দেশে অলরেডি এগুলো সেট আপ করা হয়ে গেছে, তাই না? কিন্তু মনে করো যে হাতিয়া বা সন্দ্বীপ, তো ওদিকে হয়ে গেছে আর কি। যেমন তোমাদের উদাহরণ কি হয় দেই, যেমন সাপোজ আমি রিসেন্টলি সেন্ট মার্টিন থেকে ঘুরে আসছি। তো ওইখানে আমি গত বছর বা গত বছর আগের বারও, হ্যাঁ লাস্ট 3 ইয়ার্স ধরেই যাচ্ছি, প্রতি বছরই যাচ্ছি। গত বছর আগের বছর কিন্তু আমি এরকম দেখি নাই। গত বছর আগের বছর শুধু জেনারেটর ছিল। তোমরা কি কেউ আমাদের সাথে সেন্ট মার্টিন কক্সবাজার ট্যুর দিছিলা অ্যাকচুয়ালি বাচ্চা? জি স্যার, গিয়েছিলাম তো। আচ্ছা হ্যাঁ, তোমরা তো গেছোই, তাহলে তোমরা দেখছোই যে তখন কিন্তু জেনারেটর ছিল, বুঝছো? তো তখন জেনারেটর চলতো। এখন যেটা করছে, এখন তারা একটা সেন্ট মার্টিনের মাঝখানে একটা সোলার ভিত্তিক একটা পাওয়ার স্টেশন করছে। স্যার এটা কি রিসেন্টলি? হ্যাঁ রিসেন্টলি আমি এবার যে দেখে আসছি আর কি, যে সোলার ভিত্তিক তারা পাওয়ার স্টেশন করছে। এখন আমি জাস্ট উদাহরণস্বরূপ বলতেছি। সেন্ট মার্টিন দ্বীপে আমরা যখন শিপে উঠলাম, শিপে হ্যাঁ ওঠার আগে হ্যাঁ বিশাল একটা বিস্তীর্ণ এরিয়া জুড়ে তো করছে, আচ্ছা ওই আচ্ছা, সোলার প্যানেল বসিয়েছে। হ্যাঁ 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 হ্যাঁ। ওইখান থেকে নিচে নাকি স্যার বিদ্যুৎ, নাকি একদম সেন্ট মার্টিনেই? না 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 না, তোমরা যেটা বলতেছো ওটা তো টেকনাফে, উখিয়াতে। টেকনাফ, হ্যাঁ হ্যাঁ ওইটা না ওটা ওইটা না টেকনাফে। ওইটা না, ওইটাতে না। তোমার সেন্ট মার্টিন দ্বীপে, সেন্ট মার্টিন ও দ্বীপের মাঝখানে, ঠিক আছে? আমি বললাম আমি গতবার দেখি নাই আর কি, আমি গত বছরই গিয়েছিলাম, এইবারই যে দেখে আসলাম একবার সেন্ট মার্টিনের মাঝখানে। তো ওইখানে ওরা কি করছে যে ওই যে সোলার প্যানেলটা বসালো, তো সবার আগে ওরা কিন্তু একটা লোড স্টাডি করে। এই কথাগুলো বলতেছে, এই কথাগুলো তোমাদের একবার প্র্যাকটিক্যাল ইনফরমেশন, কারণ আমার সৌভাগ্য হয়েছে কয়েকটা পাওয়ার প্ল্যান্ট ভিজিট করার। তো সবার আগে একটা লোড স্টাডি করে যে কতগুলা বাসা বা কতগুলা রিসোর্ট হতে পারে। প্রত্যেকটা রিসোর্টের কাছ থেকে একটা ডিমান্ড নোট নেয়, বা যখন তোমরা মিটার কোনো পল্লী বিদ্যুৎ বা এইসব জায়গায় যখন তুমি মিটার আবেদন করো, তখন কিন্তু তোমার ডিমান্ড দেওয়া লাগে যে 1000 কিলোওয়াট বা 100 কিলোওয়াট, এরকম একটা ডিমান্ড দেওয়া লাগে। কেউ কখনো মিটার আবেদন করছো? দেখবা যেরকম ডিমান্ড, ওইভাবে তো আসলে ভিতরে পড়ে দেখে নেই বিস্তারিত। হ্যাঁ একটা ডিমান্ড দেওয়া লাগে, তোমরা তাহলে ডিরেক্টলি ফর্ম ফিল আপ করো নাই। সো এইরকম সবার আগে তারা ডেফিনেটলি একটা লোড স্টাডি করছে যে আচ্ছা তোমার মনে করো এরকম 100টা রিসোর্ট আছে, তাহলে তোমার রিসোর্টে কয়টা রুম আছে? আচ্ছা স্যার আমার রিসোর্টে 20টা রুম আছে। তোমার রিসোর্টে, কারণ লোড কিন্তু ফিক্সড, তোমরা জানো যে আমরা কিন্তু লোড ইজিলি ক্যালকুলেট করতে পারি। কিভাবে? তোমার সুইচ গিয়ারও পড়বা কিভাবে লোড ক্যালকুলেশন করা লাগে, করে সুইচ প্রোটেকশন ডিভাইস লাগানো লাগে, তোমার সুইচ গিয়ারে পড়বা শেষের দিকে। কিরকম? স্যার আমার এই একটা রুমের মধ্যে 2টা লাইট থাকবে, একটা ফ্যান থাকবে, একটা বাথরুমের লাইট। তো প্রত্যেকটারই কিন্তু একটা আছে, পাওয়ারের ক্যাপাসিটি আছে। তোমার ফ্যানের মনে করো 70-75 ওয়াট, লাইট গুলো মনে করো 20 ওয়াট 30 ওয়াট করে, ঠিক আছে? তো এই যে এরকম কিন্তু প্রত্যেকটা রুমের ক্যাপাসিটি হিসাব করা যায়। তো এইভাবে তারা সবার আগে কি করবে, প্রত্যেকটা রিসোর্টে এরকম ক্যাপাসিটি নিবে। এরকম 100টা রিসোর্টকে যদি তারা কানেক্ট করতে চায়,
ঠিক আছে, 100টা রিসোর্টকে যদি তারা তাই ওই আন্ডারে কানেক্ট করতে চায়, তাহলে প্রত্যেকের লোড নিতে হবে। মনে করো প্রত্যেকটা রিসোর্টের ক্যাপাসিটি মনে করো লাগবে 1000 ওয়াট করে। 1000 ওয়াট করে যদি লাগে, তাহলে 1000 ইন্টু 100, ঠিক আছে, মনে করো 10 মেগাওয়াট। আমি জাস্ট একটা কথা বলতেছি যে স্যার 10 মেগাওয়াট আমার বিদ্যুৎ লাগবে। তাহলে এই যে 10 মেগাওয়াট তোমার যে বিদ্যুৎ লাগবে, এখন এই 10 মেগাওয়াট মিনিমাম কিন্তু আমাকে মানে তোমার ক্যাপাসিটি রাখতে হবে। স্বাভাবিকভাবে বলতেছি, বাস্তবিক ক্ষেত্রে এখানে আরো ফ্যাক্টর আছে। লোড ফ্যাক্টর নামে একটা ব্যাপার আছে, যে সবাই একসাথে চালায় না, এর জন্য 10 মেগাওয়াট ওভারঅল হইলো আলটিমেটলি তোমার দেয়া লাগে না, ক্যাপাসিটিটা একটু কম হইলেও চলে। কিন্তু আমি জাস্ট সাধারণ তোমাদের কনসেপ্টে বোঝানোর চেষ্টা করতেছি যে মিনিমাম আমাকে কি ওই পরিমাণ দেওয়াই লাগবে। কিন্তু তারা যদি ওই পরিমাণই দেয়, এখন ফিউচারে আরো 5টা রিসোর্স আসতে পারে, আরো 10টা রিসোর্স আসতে পারে। এখন ওদের তো লোভ অনেক, যেমন 1 ইউনিট বিদ্যুৎ 42 টাকা করে বিক্রি করে ওরা, 1 ইউনিট বিদ্যুৎ 42 টাকা করে বিক্রি করে। সো ওদের তো লোভ হবে যে আরো 5টা রিসোর্স অ্যাড করি, আমার আরো টাকা বাড়তেছে। সো এই কারণে ওই যে ওরা ফিউচারিস্টিক কথা চিন্তা করে কিছু ক্যাপাসিটি বাড়ায় রাখে, ওইটাই হলো বেসিক্যালি তোমার রিজার্ভ ক্যাপাসিটি। আমি যেটা মানে এত কিছু বলার উদ্দেশ্য হলো যে স্যার এই যে এই অ্যামাউন্টটা হলো বেসিক্যালি রিজার্ভ ক্যাপাসিটি। তো মিনিমাম ক্যাপাসিটির সাথে রিজার্ভ ক্যাপাসিটি যোগ করলে যেটা হয়, সেটা হলো একটা প্ল্যান্টের ক্যাপাসিটি। আমি বুঝাইতে পারছি মনে হয় যে ইনফরমেশন গুলা। তো লোড কার্ভের এই ইম্পর্টেন্ট জিনিসগুলো আছে। আরেকটা জিনিস আছে যে একটা স্যার ওইখানে কি আরেকটা কাজ করলে ভালো হতো না, মানে না দিয়ে সোলার না দিয়ে যদি উইন্ড মিল বসানো যাইতো, কারণ সোলার তো রাত্রিবেলা পাবোই না আমি। সোলার রাত্রিবেলা পাবা না, ওই যে ভাবে ওরা ব্যাটারি সিস্টেম করে রাখছে। কিন্তু স্যার উইন্ড স্টোরেজ মিলে তো ওখানে স্যার বাতাস তো পাওয়া যায় সমুদ্রের মাঝে, যেহেতু তাহলে তো বাতাস চারদিক না, থেকে ওই পরিমাণ বাতাস, ওই বললাম না উইন্ডের একটা ব্যাপার আছে। উইন্ডের মানে সোলার থেকে উইন্ডের প্রবলেমটা হলো, উইন্ড তো তোমার তোমার কি বলে এটাকে, একটা নির্দিষ্ট অ্যামাউন্টের তোমার উইন্ড লাগবে, প্লাস হলো যে তোমার এর তোমার ডিরেকশন বলো, অনেক আছে, প্লাস ফাইনালি উইন্ডের একটু তোমার ইফিসিয়েন্সি কম সোলার থেকে। আবার উইন্ড মিল সেট আপ করতে যে পরিমাণ মানে ইনভেস্টমেন্ট দরকার, সোলার ওই পরিমাণ ইনভেস্টমেন্ট দরকার নাই, বুঝতে পারছো? তো ওই ক্ষেত্রে ওরা যেটা করছে যে ওরা ওইটা সেট আপ করার পরে, আমি যেহেতু কাছাকাছি যাইনি, দূর থেকে দেখলাম যে সেট আপ করছে। আর যেহেতু লোড গুলো সবই এসি লোড, তো ওরা ওই ব্যাটারিতে সেট আপ করে ওইটাকে আবার মেবি ইনভার্টার দিয়ে ওটা আবার ওরা করে দিচ্ছে, বুঝতে পারছো? তো ইনভার্টার দিয়ে পরে আবার ওইটাকে ওরা স্যার একটা ছোট কোশ্চেন করব। বলো। স্যার ওই যে আমরা যে কিছুদিন আগে যেটা যে আমাদের কনফারেন্স ছিল ইন্ডিয়ার কি রুফটপে যে ওরা যে স্যার বিল্ডিং এর উপরে যে উইন্ড মিলটা বসাইছিল, তো স্যার ওটা তো স্যার যে এরিয়ায় বাতাস প্রবাহিত হয় মানে সেই এরিয়ার জন্যই তো এটা প্রযোজ্য না স্যার, এটা তো আমরা পারবো না ইচ্ছা করলে। ওইটাই তো মানে ওই এরকম একটা কোয়েশ্চেন আমি নিজেও করছিলাম, যে এটা ইচ্ছা করলেই কিন্তু আসলে পসিবল না, মানে সব জায়গায় পসিবল না। অ্যাটলিস্ট একটা মিনিমাম একটা বাতাসের একটা অ্যামাউন্ট লাগে, যে কত মাইল পার আওয়ার বা এরকম একটা ভ্যালু আছে, এক্সাক্ট ভ্যালু আছে, যে মিনিমাম ওইটা লাগবেই, না হলে কিন্তু আলটিমেটলি তোমার উইন্ড মিল দিয়ে জেনারেশন করা যাবে না। সো ওই দিক থেকে সোলারের অ্যাডভান্টেজটা বেশি আছে, যেহেতু তোমার ওইখানে তুমি সারাদিন তো ডিরেক্টলি পাচ্ছ, আর রাতের জন্য হয়তো ব্যাটারি সোর্স দিয়ে ওরা করে দিচ্ছে, স্টোরেজ থাকতেছে, স্টোরেজ দিয়ে ওইটাকে আবার ওরা করে দিচ্ছে। আর উইন্ড সেট আপ করতে যে পরিমাণ তোমার ইনভেস্টমেন্ট দরকার, ওই তুলনায় সোলারের ইনভেস্টমেন্ট অনেক কম লাগে, এই কারণে হয়তো ওরা সোলারের দিকে গেছে। তারপর আমাদের দেশে তো এখন অলরেডি সোলারের অনেকগুলা তোমার মানে স্টেশন বলো, এগুলো কিন্তু ন্যাশনাল গ্রিডের সাথে অ্যাটাচ হয়ে গেছে, ঠিক আছে, ন্যাশনাল গ্রিডের সাথে অ্যাটাচ হয়ে গেছে। তারপর তোমার কিছু প্রকল্প আরো চলতেছে, মানে আমাদের অলরেডি টার্গেট হলো 2021 সাল বা 2000, আমার এক্স্যাক্টলি ডেটটা ভুলে গেছি, যে 10% ক্যাপাসিটি হলো তোমার রিনিউয়েবল এনার্জি সোর্স থেকে করা। আমাদের গভর্নমেন্টের যে টার্গেট, যে 10% চাহিদা হলো রিনিউয়েবল এনার্জি সোর্স দিয়ে কভার করা, ঠিক আছে? তো যাই হোক, ওদিকে আমরা না যাই, যেটা কথা আমরা বলতে যাচ্ছিলাম, স্যার লোড কার্ভের আরেকটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন হলো আমাদের যে তোমার এই যে লোড কার্ভের নিচের যে এরিয়াটা দেখতেছো না, লোড কার্ভের নিচের যে এরিয়াটা দেখতেছো, এই এরিয়াটা থেকে আরো কিছু ইনফরমেশন নেওয়া যায়, যে একটা দৈনিক সারা দিনে কতটুকু বিদ্যুৎ উৎপাদন হয়েছে, এইটা কিন্তু
এই লোড কার্ভের এই এরিয়াটা দিয়ে বের করা যায়। যে তুমি যদি এই লোড কার্ভের এরিয়াটা বের করতে পারো, তাহলে তুমি বলতে পারবা যে সারাদিনে কতটুকু টোটাল বিদ্যুৎ কতটুকু উৎপন্ন হয়েছে। তার মানে এই লোড কার্ভের আন্ডার দ্য লোড কার্ভের যে এরিয়াটা, এটা হলো দৈনিক কি পরিমাণ বিদ্যুতের উৎপাদন। কারণ কি তোমরা সবাই জানো যে স্যার বিদ্যুৎ কিন্তু সঞ্চয় করা হয় না আমাদের ন্যাশনাল গ্রিডে, যতটুকু বিদ্যুৎ জেনারেট করা হয় ততটুকু কি সেটাকে ডিস্ট্রিবিউট করা হয়। তো এই লোড কার্ভের এরিয়া মানে হলো যে স্যার এই পরিমাণ বিদ্যুৎ কাস্টমার্স বা কনজিউমারের কাছে সাপ্লাই করা হয়েছে, তাহলে সেই সম পরিমাণ বিদ্যুৎই কিন্তু আলটিমেটলি কি উৎপাদন করা হয়েছে। সো এটা কন্ট্রোলিংটা স্যার কিভাবে করে? মানে স্যার এটা তো কম বেশি হইতেই পারে লোড, তো ট্রান্সফরমারটা এটা কিভাবে সেট করা থাকে? কিভাবে কন্ট্রোল করে আমি তোমাদের বলি। আমাদের একটা আছে, সেটা সেন্টার আছে, সেটা হলো এনএলডিসি, ন্যাশনাল লোড ডিসপ্যাচ সেন্টার। তো তারা যেটা করে যে যেহেতু আমাদের মোটামুটি একটা লোডের একটা আমাদের আইডিয়া থাকে, তো তারা যেটা করে যে কিছু পাওয়ার প্ল্যান্টকে তারা বেজ লোড পাওয়ার প্ল্যান্ট, তোমরা বেজ লোড পিক লোড এগুলো পড়ছো মেবি, গত সেমিস্টারে পড়াইছি, যে কিছু পাওয়ার প্ল্যান্টকে তারা বুঝছো বেজ লোড সেট করে দেয় যে তোমরা সব সময় চলবা। কিছু পাওয়ার প্ল্যান্টকে তারা ইন্টারমিডিয়েট অবস্থায় রাখে, আর কিছু পাওয়ার প্ল্যান্টকে তারা পিক লোড পাওয়ার প্ল্যান্ট অবস্থায় রাখে। তো যখন ওই ডিমান্ডটা যখন বাড়তে থাকে তখন তারা ওই ফোন করে বলে দেয় যে তোমরা তোমাদের